নমস্কার। আমরা শুরু করছি আমাদের আজকের নাটক আলোর দিশা। নাটক শুভ্রা রায়, পরিচালনা বিশ্ববন্ধু চক্রবর্তী, সঙ্গীত সংযোজনায় কৃষা এবং বাকি সমস্ত কিছু আমাদের দল অমিত্রাক্ষর। শুরু করছি আজকের নাটক আলোর দিশা। বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে নেহা। জীবনে যা করেছে এতদিন সেটাই ঠিক বলে জেনে এসেছে। অন্তত আজ দুপুর 1:36 পর্যন্ত সেটাই জানত। তারপরে যে পেরেক আরও দৃঢ় করেছে ওর স্বপ্ন ভেঙে যাওয়ার কফিন, সেই পেরেক কি ওকে হারিয়ে দেবে, নাকি পথ বাঁধতে দেবে এক চির আলোর দেশে? ম্যাম, চলে এসছি, নামবেন না? ও, চলে এসেছি, এই যে নামছি। আপনার কি শরীর খারাপ লাগছে ম্যাম? আমি পৌঁছে দেবো ওপর পর্যন্ত? না না রামেন, তুমি যাও, আমি ঠিক আছি। আচ্ছা, সাবধানে যাবেন ম্যাম। একদম। কিরে, ঠিক আছিস তো? এই নেহা, তোকে এরকম দেখাচ্ছে কেন? কই না তো, ঠিক আছে, একদম ঠিক আছে, কিছু হয়নি আমার। দেখে তো ঠিক লাগছে না তোকে দেখে। কি হয়েছে বলতো? একটু টায়ার্ড আছি রে, আর কিছু না। বাই দ্য ওয়ে, তুই কোথায় যাচ্ছিস মিমো? আমি আজ তো তিয়াশা ট্রেকিং থেকে ফিরছে, ওকেই রিসিভ করতে এয়ারপোর্টে যাচ্ছে। আচ্ছা মিমো, এই যে তিয়াশা এত ট্রেকিং এ যায়, বছরের এতটা সময় বাইরে থাকে, তোর ওকে হিংসা হয় না? বিরক্ত করিস না তুই? রাগ হয় না? না রে, রাগ হয় না। যেটা হয় সেটা মন খারাপ। আরো ভালো করে বললে দূরত্বের জন্য তৈরি হওয়া একটা অনুরাগ। ও একটা মানুষ, ও সব কিছু আমার মতো হবে না, সেটাই স্বাভাবিক। সোজা জিনিস সোজাভাবে নিলেই আর কোনো সমস্যা থাকে না রে। তবু এত মানুষ যে এত কথা বলে, কখনো কিচ্ছু মনে হয় না তো? হয়, বিরক্ত লাগে। প্রথম প্রথম একটু অসুবিধে যে হতো না তা নয়, কিন্তু ও ফিরে এসে যখন ওর পাহাড়ের গল্প বলে, তখন একটা অদ্ভুত আলো জড়িয়ে থাকে ওর মুখে, সারা শরীরে। ভালোবাসার জিনিস বোধহয় এটাই হয়। আর ওই আলোটুকু দেখার জন্য আমি সব করতে পারি। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা কি জানিস? ভালোবাসলে উল্টো দিকের মানুষটাই আসলে থাকে, বাকি সব বড্ড ফিকে হয়ে যায়। আর একটা কথা বল, এই কাজগুলো যদি আমি করতাম তবে কি কেউ এই প্রশ্নগুলো করতো? না। তাই হাওয়ায় ওড়ার কথায় কান দিয়ে নিজের ঘর ভাঙতে নেই। ভাঙতে নেই বল? মুহূর্তে আটকে যা দেখি সবটাই ভুল হয় তাহলে? সবটা না হলেও বেশিরভাগটাই হয়। কিন্তু তুই আজ এরকম কেন কথা বলছিস বলতো? তুই তো এরকম, এই নেহা, সত্যি করে বলতো, তুই ঠিক আছিস তো? আছি। যেটুকু নেই সেটুকু আমাকে করতে হবে। ঘুমোতে হবে একটু। ঘুমোতে হবে। চলি রে। আচ্ছা ঠিক আছে, এই শোন, অসুবিধা হলে ফোন টোন করিস। ফিরে হাতের ব্যাগটা নামিয়ে দিয়ে খাটের উপর বসে পড়েছিল নেহা। কিন্তু ক্লান্ত, বিধ্বস্ত নাকি অন্য কিছু, আস্তে আস্তে মাথা তুলে তাকাতেই চোখ পড়েছিল সামনে রাখা আয়নার গায়ে জড়িয়ে থাকা প্রতিবিম্বের ওপর। সামনে ওটা কে বসে আছে? নেহা নাকি অন্য কারোর প্রেতাত্মা? এক দৃষ্টিতে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকতে থাকতে ফিস ফিস করে বলে চলেছে, কে আমি? আমি আসলে কে? প্লিজ তাকিয়ে থাক। বল। তুই অন্তত চোখ নামিয়ে চলে যাস না। উত্তর দিয়ে যা, প্লিজ প্লিজ উত্তর দিয়ে যা। কে ভুল? আমি, ওরা, নাকি সমাজ, যারা ঠিক যেটাকে বলে আদেও সেটা করে না? আর
যেগুলো বলে সেগুলোর পাপ পুণ্য ঠিক ভুলের বিচার করতে আদেও কি কেউ থাকে? প্লিজ প্লিজ উত্তর দে, কে ভুল, কে ভুল? ভুল? ভুল ঠিক বলে আদপেই কিচ্ছু হয় না। প্রত্যেকটা মানুষ চাইতে কিংবা না চাইতেও মনের ভেতর কিছু নিয়ম, কিছু শর্ত, কিছু ভাবনা জমিয়ে রাখে। সেগুলো তাদের কাজে ফুটে ওঠে, আর আমরা নিজের জায়গায় দাঁড়িয়ে সেগুলোকে ভুল কিংবা ঠিক বলে দেগে দিই মাত্র। তবে আজ আজ যেটা হলো সেটাকে কি বলে? শুধু আজ নয়, আজ এতগুলো দিন ধরে এই যে একটু একটু করে জমা করা সব শক্তি, সব বিশ্বাস ভেঙে যাচ্ছে, তার জন্য কে দায়ী? প্লিজ বল। নতুন করে আজ এমন কি হলো রে যেটা তুই জানতিস না? হ্যাঁ, বুঝেও মানতে চাসনি সেটা আলাদা কথা, কিন্তু এমন ঘটনা তো তোর জীবনে আজ প্রথম নয়। তবে আজ এই যে প্রজেক্টটা আমার থেকে নিয়ে অন্য একজনকে দিয়ে দেওয়া হলো, এমন একজনকে যোগ্যতার বিচারে যার থেকে আমি অনেক এগিয়ে। এবং কাজটা করলো কে? একজন মহিলা, পুরুষ নয় যে আমি বলবো উন্নতি সহ্য করে না ওরা মেয়েদের, বলতেও পারবো না শরীরের খিদে মেটানোর সুযোগ না থাকায় চাপা আক্রোশ প্রকাশ পেল শুধুমাত্র তার ইচ্ছে বলে। তো কি হয়েছে তাতে? সেই মানুষটার বিচারে অন্য কেউ যোগ্য, তাই দিয়েছে তাকে কাজটা। ব্যাস এটুকুই তো। শুধু এটুকুই? এই যে অকারণে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে সব আমার নিষ্ঠা, আমার শিক্ষা, আমার ক্ষমতা, ধৈর্য, সব কিছু। এসবের জন্য কোনো দোষ হয় না, কারো দোষ হয় না। না, হয় না। মানুষের জীবন পাবে অথচ লড়াই থাকবে না, তা বললে তো হবে না। ওরা ভাঙবে তোকে, তোকে আবার উঠে ছুটতে হবে। সবাই ছুটছে, বেঁচে থাকতে গেলে লড়তেই হবে। তোকে ফেলে সবাই এগিয়ে যেতে চাইবে, একজনকে ফেলে মারিয়েই অন্যজনকে এগিয়ে যেতে হয়। শুধু আমাদের উপর নির্ভর করে আমরা হেরে যাব কিনা। আমরা নিজেরা না চাইলে আমাদের কেউ হারাতে পারে না, কষ্ট দিতে পারে না কেউ না। সেই যে আমার প্রেমিক, যাকে বিয়ে করে ঘর বাঁধতে চেয়েছিলাম, সে আমার টাকায় গাড়ি কিনতে তো চেয়েছিল, কিন্তু পরিচিত মহলে মানতে চায়নি আমার সাফল্য। একবার নয়, বহুবার লড়াই হয়েছে এসব নিয়ে। তারপর তার সাথে আর থাকিনি। সেটা নাকি আমার অহমিকা। আর সেই যে সেদিন বাচ্চা একটা মেয়ে নিজের লেডিস সিট ছেড়ে এক 80 বৃদ্ধকে বসার জায়গা করে দিল, ও ঠিক? নাকি খানিক পরেই লড়াই করে সেই সিট কেড়ে নেওয়া মধ্যবয়সী নিজের অধিকার বুঝে নেওয়া ভদ্রমহিলা ঠিক? আর রুবিদি, যে নিজের খরচ বিয়ের পরেও নিজে চালাতো, বরের টাকা নিয়ে কখনো বড় লোকের বউ হওয়ার কেতা দেখায়নি, তার জন্য মায়ের কাছে কম গালমন্দ খেয়েছে। বিয়ের পর ছেলেরও শ্বশুর বাড়ি হয়, কিন্তু কেউ তাকে বাপের বাড়ি ঘুরতে পাঠায় না। ওদের নিজেদের বাড়িই থাকে, বাপের বাড়ি হয় না। আর একটা মেয়ে যে বাড়িতে জন্ম নিল, বড় হলো, সেটাই হঠাৎ এক রাতে বাপের বাড়ি হয়ে যায়। আর এগুলো শেখায় কারা? মেয়েদের তথাকথিত বাপের বাড়ির লোকজনরা। সেই বুঝতে শুরু করার সময় থেকে কে ঠিক এখানে? মেয়েগুলো যারা নিজের অস্তিত্ব নিজের ক্ষমতার জোরে বজায় রাখতে চায়, নাকি এই সমাজ, নাকি সেই সব মানুষগুলো যারা স্রোতের বিপরীতে গিয়ে শুধু বাঁচাতে চায়? শুধু প্রশ্ন করছিস না তো আমায়, বুঝে দেখ, সব উত্তর তোর কাছেই আছে। ছেলে বিয়ে করবে শিক্ষিত মেয়েকে, তার রোজগারে বাধা দেবে না, তবে সে মুক্ত মনের মানুষ। আর সেই ছেলেই যদি নিজের বউয়ের মতো করে অন্যদিকে মানুষটির থেকে খরচা চায়,
আনন্দ করার ভাব চায়, তবে সে লোভী। কি জন্য, কি ভাবে? প্লিজ বলবি একটু। এই অসাম্যের পৃথিবীতে ইকুয়ালিটি ঠিক কোনখানে অস্তিত্ব ধরে রেখেছে? প্লিজ কেউ বলবি আমাকে। ওই যে বললাম, উত্তর তোর কাছেই আছে। এই পৃথিবীর বুকে চিরন্তন বলে কিছু নেই, সমান বলে কিচ্ছু নেই। সবই সাময়িক, সবই ঠিক তাই যে চোখে তুই পৃথিবীটাকে দেখছিস। কেউ সংস্কারের বেড়া জালে আটকে যায়, কেউ মায়ায়। আর যে এই সব পেরিয়ে তাকাতে পারে, এই পৃথিবীতে তার কাছে মানুষ ছাড়া আর কিচ্ছু নেই, কর্ম ছাড়া কিচ্ছু নেই। আর তোমার নাম, ঐশ্বর্য, অহমিকা, যশ সবকিছুর কেন্দ্র শুধুমাত্র তোমার কাজ। সেই কাজই শ্রদ্ধা ভালোবাসায় মুড়ে উপহার দিতে পারলেই সে তোমাকে নিয়ে যেতে পারে যত বৈষম্য, যত আধার পেরিয়ে আলোর পথে। তবে আমাকে সেই সেই ভদ্রমহিলার কথাই মেনে নিতে হবে শেষ পর্যন্ত? সে যে কত যুগ আগে তিনি কখন যেন বলেছিলেন, আসলে ইকুয়ালিটি বলে কিছু হয় না রে মা। যা হয় সেগুলো আমাদের কর্ম। আমাদের কর্মই আমাদের হয়ে আলো ছড়ায়, আধার জমায়, আমাদের সেইখানে নিয়ে গিয়ে সমান করে যেখানে আমরা শুধুমাত্র মানুষ নামে পরিচিত হই। তাছাড়া এই পৃথিবীতে সমান বলে কিছুই হয় না। আমার চেয়ে সে গল্প তুই অনেক বেশি জানিস, অনেক অনেক বেশি। কিছু উত্তর আমাদের আলোয় প্রকাশিত থাকা পাতায়, ফুলে ফলে থাকে না রে। তাকে খুঁজতে আমাদের শিকড়ের খোঁজে যেতে হয়। যে মাটির বুকে আমাদের অঙ্কুরোদ্গম হয়েছিল, কচি পাতা প্রথম মাথা তুলেছিল, সেই প্রারম্ভে যেতে হয়। শিকড়ের খোঁজে? তাই যাব, তাই যাব। কিন্তু আমার এরকম ঘুম পাচ্ছে কেন এমন করে? কেন জড়িয়ে আসছে চোখ? কেন ওম পাচ্ছি সেই কোলের যেখান থেকে পালাতে চেয়েছি এত বছর ধরে? কেন গলা এসে দম বন্ধ করে দিচ্ছে একটাই শব্দ, মাদার, মাদার, মা। ভোরবেলায় ট্রেন এসে থেমেছিল স্টেশনে। কুয়াশা তখনও লেপ জড়িয়ে শুয়ে আছে, ঘুম থেকে ওঠেনি। রাতের আধার শব্দটুকু না কাটলেও অদ্ভুত এক আলো চুঁইয়ে পড়ছিল কুয়াশার গা ঘেঁষে। আর স্টেশন থেকে এক পা করে বেরিয়ে এসেছিল একটা অবয়ব, ফিরেছিল শিকড়ের খোঁজে। দাদা, পলাশপুর যাবেন? যাবো দিদিমণি। তা আপনি কোথায় যাবেন? ওই যে একটা আশ্রম আছে না শেষ প্রান্তে। ও, ওই মাদারির বাড়ি যাবেন? ওইটুকু বললেই হতো। মায়ের বাড়ি যাব। নিন নিন নিন, চাপুন চাপুন। আচ্ছা দিদি, ওখানে কিছু কাজ আছে নাকি? আসলে কি জানেন, ওটাকে না আমরা আশ্রম বলি না, আর ভাবিও না। ওটা তো আসলে আমাদের মাদারের বাড়ি। এটা বোধহয় আপনি ঠিক জানেন না, তাই না? জানি জানি, আমার থেকে বেশি আর কে জানে। মায়েরা যেখানে থাকি সেটা কোনোদিনই কোনো আশ্রম হতেই পারে না। সেটা আশ্রয় হয়, বাড়ি হয়। টোটোয় চেপে চোখ বন্ধ করে দিয়েছিল নেহা। হঠাৎ করেই আর কোনো ক্লান্তি, কোনো অবসন্নতা ছুতে পারছিল না ওকে। আচ্ছা, বাড়ি ফিরলে কি এমনই লাগে? এমন করে হারিয়ে যাওয়া সবটুকু ফিরে আসে নতুন করে? বাড়ি বুঝি এমনই হয়? দিদিমণি এসে গেছে, নামুন নামুন। হ্যাঁ, এই যে। এক পা করে এগিয়ে যাচ্ছে নেহা। সব একই আছে। এত বছর পরেও সব কি করে এক থাকে? নাকি সব একই ছিল, শুধু ওই বদলে গেছিল অনেক, অনেকটা।
পেছন ফিরে প্রেয়ার রুমে ধূপ জ্বালাচ্ছিল মাদার। নেহা জানে পেছন থেকে বোঝা না গেলেও 2-4টে পাকা চুল, খান কতক বলি রেখা ছাড়া আর কিচ্ছুই বদলায়নি। সেই নরম নরম শরীর, সেই কর্পূরের গন্ধমাখা গন্ধ, সেই জ্যোৎস্নার মতো শান্ত করে দেওয়া আলোমাখা হাসি, আর সেই চোখ দুটো যেগুলো না দেখলে একদিন ঘুমোতেই পারতো না নেহা। আজকে রূপু পা টিপে টিপে গিয়ে পিছনে দাঁড়িয়েছিল। ছোটবেলার মতো ধাপ্পা করে ডাকবে? এত বছরের জমা হওয়া অভিমানে যদি মুখ ফিরিয়ে নেয় ওই মানুষটা, না, তবু আর ছেড়ে যাবে না। বকুলে দিলে বকুনি খাবে, কান ধরে উঠবোস করবে, কিন্তু ফিরে আর কখনো যাবে না। মাদার, কে কে? মাদার আমি। রূপু? নামটা এখনো মনে রেখেছো তুমি? মা কখনো সন্তানকে ভুলতে পারে রে? আজ কতগুলো দিন পরে তোকে দেখলাম রে মা, আসতে এত দেরি হয়ে গেল। তোমাকে একটু জড়িয়ে ধরবো, একটু বুঝবো তোমার বুকে, একটু কাঁদবো, আর একবার সব ভুলে জায়গা দেবে তোমার আঁচলের তলায়। মেয়েরা চিরকাল মায়ের বুকে থাকে রে পাগলি, মেয়েরা যে মায়ের ছায়া হয়। একটু ছুঁয়ে দেখি তোমার সেই ছোটবেলার মতো আঙুল দিয়ে। শান্তি মাদার, কত যুগ পর তোমার কপাল, নাক, ঠোঁট এমনি করে জাপটে রাখি না আর একটুক্ষণ মা। থাক না মা, থাক, যতক্ষণ ইচ্ছে থাক। আর যদি কখনো না ফিরে যাই? হবে না যেতে। এত বছর, এত অপেক্ষা অহমিকার পরেও কি করে এমন করে আগলে নিতে পারছো তুমি? কষ্ট হচ্ছে না? রাগ হচ্ছে না? না, হচ্ছে না। মায়ের কাছে তার সন্তানদের মুখ সুখে থাকাটাই আসল, সে তার থেকে দূরেই হোক কিংবা কাছে। কিন্তু এই পাগলি, কাঁদছিস কেন মা? আমি যে তোমার বড্ড খারাপ মেয়ে গো, যন্ত্রণা ছাড়া যে তোমায় আর কিছুই দিইনি কোনোদিন। সন্তানের হাসি সেই সব যন্ত্রণা মুছেও যে দেয় এক নিমেষে। এবার ওর তো সেই কতটা রাস্তা উজিয়ে এলি, যা জামা কাপড় ছেড়ে আয়, এক্ষুনি প্রার্থনা শুরু হবে। তুই যে বরং একটু রেস্ট নে মা, আমি এদিকটা একটু গুছিয়ে খাবার টাবার নিয়ে যাচ্ছি। আমি থাকি না একটু মাদার? থাকবি? বড্ড ইচ্ছে করছে সেই ছোটবেলায় ফেলে যাওয়া দিনগুলো ওদের চোখ দিয়ে আর একবার দেখি। একবার কেন মা, যতবার ইচ্ছে দেয়। যা বরং কাপড় ছেড়ে আয়, এক্ষুনি সব কটা মানুষ চলে এলো বলে, সময় হয়ে এলো, আর আর একটুও সময় থাকবে না। যা তো। পায়ে পায়ে ঘর ছেড়ে করিডোরের দিকে এগিয়ে গেল নেহা। চোখে না পড়লেও বাতাসের আলোড়ন বলছিল একটু পরেই বসন্তের মতো একরাশ কুচকাচা ছুটে আসবে এই উঠোনের বুকে, আর তাদের ভেতর অনু পরমাণুর মতো ছড়িয়ে থাকবে রূপু বলে একটা কম বেকার হারিয়ে যাওয়া ছোট্ট মেয়ে। We love our school. We love our teachers. সব একদম একই আছে মাদার, মনেই হচ্ছে না মাঝে এতগুলো দিন, না এতগুলো বছর কেটে গেছে। সময় যে নদীর মতোই না, সে তো বয়ে যাবেই গো। আচ্ছা, ওরাও আমাদের মতো সব কাজ মিলেমিশে করে, ভাগ ছাড়াই, সামঞ্জস্যতা না খোঁজে? এ বাড়িতে যে মা ছেলে মেয়ে বলে কিছুই নেই, কোনো কালেই নেই।
এখানে শুধু সন্তানেরা থাকে, যিশুর সন্তান, আমার সন্তান, আর সন্তানদের কোনো তফাৎ হয় না। তবে আমি কেন এমন হলাম মাদার? কেন আমার মনে হতো তোমার জন্য বাবা মা পাইনি? কেন মনে হতো তুমি চাইলেই আমিও আর সবার মতো পরিবার পেতাম? কেন মনে হতো আমি মেয়ে হয়ে ছেলেদের কাজ করব? কেন কেন মনে হতো তুমি ইচ্ছে করে কঠিন কাজ দাও? কেন বুঝিনি মাদার? আমার সব ছিল, বাড়ি ঘর, এত বড় পরিবার, সব। কেন যখন পড়তে চলে গেলাম, চাকরি পাওয়ার পর ফিরলাম না, তখন তুমি বোঝালে না কেন? বোঝালে বুঝতিস তুই, ঠিক যেভাবে আজ বুঝছিস। জানিস তো মা, কিছু জিনিস আমরা চেয়েও বুঝতে পারি না, বোঝাতে পারি না। তবে আজ কেন মাদার? তুমি তো জানতে আমি ভুল, তবে ফেরাতে চাওনি কেন? জোর করে কাউকে ফেরানো যায় না মা। ঠিক যেমন আমরা ঠিক করে দিই কোনটা কার কাজ, ঠিক যেমন করে ধরে নিই এটা মেয়েদের ওটা ছেলেদের, ঠিক যেমন করে যুগ যুগ ধরে মেনে চলি, একমাত্র রক্তে জুড়লেই আত্মীয় হয়, ঠিক তেমনি করেই এমন কত শত কথা আমরা না চাইতেও মেনে নিই বলতো। অজান্তেই তো বিশ্বাস করি, মেনে চলি, অথচ কোথাও কোনো তফাৎ নেই। ঈশ্বরের কাছে সবাই তার সন্তান মাত্র। সে নিজে তার সামর্থ্য মতো নিজের কাজ খুঁজে নিতে পারে, কিন্তু আমরা কি সেটা আদৌ মানি বলতো? না। মানি, সেদিন মানি যেদিন আমাদের সবটুকু দিয়ে আমরা সেটা বুঝতে পারি। আমরা নিজেরাই নিজেদের অজান্তে বড্ড বেশি নিয়মের শিকলে বেঁধে রাখতে চাই, জীবনের মূল কথাগুলোই ভুলে যাই। বুঝতে পারি সেদিন যেদিন আমাদের জীবন নিজের মতো করে শেখায়। সত্যি কি শেখায়? যদি না শেখাতো, তবে তুই আজ এখানে এসে এই বাগানে বসে এমন করে আমার সাথে গল্প করতিস? মাদার, 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 এটা কোন দিদি? এটা একটা পরি দিদি। মানে এঞ্জেল? তাই তো। সান্তা ক্লজ পাঠিয়েছে? হ্যাঁ। তাহলে এবছর শান্তা আসবে না? আসবে তো, কিন্তু এই দিদিটার তোমাদেরকে খুব পছন্দ হয়েছে, তাই তো চলে এসেছে এখানে তোমাদের সাথে থাকবে বলে। রূপকথার গল্প বই থেকে মাদার? ঠিক ধরেছেন বিট্টুবাবু, রূপকথা থেকে। কি মজা, কি মজা! তাই এবছর দুটো গিফট পাবো। এই মিনি, তোর মজা সাজানো হয়েছে? কাল তো বড়দিন, আজ রাতেই ঝোলাতে হবে কিন্তু। আমার সব রেডি আছে। বুয়া, তিন্নি, মাধু, ওদের সবার? আমাদের সবার সব রেডি। আচ্ছা, তোরা বরং গল্প কর দিদির সাথে, আমি খাবারটা একটু দেখে আসি, কেমন? আচ্ছা যাও। তাহলে বিনি আর বিল্টু, তোমরা বন্ধু? বেস্ট ফ্রেন্ড। বাহ, কোন ক্লাসে পড়ো? টুয়ে পড়ি। ওরে বাবা, বড় হয়ে গেছো তো। তা সান্ডার থেকে কি নেবে এবছর? বলা যাবে না। কেন? কারণ উইশ করার কথা কখনো কাউকে বলতে নেই। উইশ তাহলে ফুলফিল হয় না। কিন্তু আমি তো এঞ্জেল, আমাকে তো বলাই যায়। আমি সব সান্টাকে বলে দেব। সান্টা কখনো আমার কথা না শোনা হয় না। সত্যি, একদম 3 সত্যি, সত্যি সত্যি সত্যি। জানো তো এঞ্জেল, মাদারের না মাঝে মাঝে শরীর খারাপ করে, কাজ করতে পারে না, আমাদের পড়াতে পারে না। আমাদের না খুব ভয় করে।
আমাদের স্কুলে আরেকটা অন্য যিশুর বাড়ির বন্ধু আসে। সে বলে ওদের মাদার না আমাদের মাদারের মতো নয়, খুব পচা। তাই আমাদের মাদারের কিছু হয়ে গেলে আমাদের বাড়িটাও তো পচা হয়ে যাবে। তাই তো আমি চাই শান্তা যেন মাদারকে একদম সুস্থ করে দেয়। ওই যে লাইব্রেরিতে মাদারের যে ছবিটা আছে না, কালো চুল, কি সুন্দর দেখতে, ঠিক যেন ওরকম করে দেয়। আমি বড় হয়ে গেলে তখন তো আর কেউ এসে আমাদের বাড়িটা পচা করতে পারবে না, আমি করতে দেব না, আর মাদারকেও কোনো কাজ করতে দেব না। হ্যাঁ গো দিদি, আমরা সবাই মিলে ঠিক করেছি এবছর শান্তাকে বলবো কেউ যেন কখনো মাদারকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যেতে না পারে। আমরা মাদারকে খুব ভালোবাসি। তুমি একটু শান্তাকে বলবে গো, মাদার যেন সব দিন আমাদের সাথে থাকে। ঠিক বলবে তো? বলবো, ঠিক বলবো মা। মাদার আমাদের ছেড়ে কোনো দিনও যাবে না। প্রমিস? পাক্কা প্রমিস। ঠিক আছে, তাহলে বিকেলে আমি একটা মোজা তোমায় দিয়ে যাব, তুমি তাতে চিঠি লিখে শান্তাকে দিয়ে দিও। একদম তাহলে যাই, আমরা বিকেলে আবার বক্তব্য করবো। একদম সোনারা। আর একটা কথা, তুমিও না খুব ভালো, তুমিও থেকে যাও। তুমি চলে গেল আমাদের খুব মন খারাপ লাগবে। তাই তাই থাকবো। আমি আর কোনো দিন ফিরে যাব না। তুমি যদি থাকো আমি না রোজ তোমাকে একটা করে ফুল দেবো। ইস, তবে তো আর যাওয়াই চলে না। এখন তুমি যাই। আচ্ছা এসো। তুই সত্যি করে বলতো কি করতে চাস? চুপ করে দেখোই না কি করছি। তুই আর তোর ছোটবেলা থেকে যে এই রহস্য রোমাঞ্চ সিরিজ, মাগো এ আর কখনো শেষ হবে না। কিন্তু এবার তো বল মা, তুই কি করার তালে আছিস? তোমারও ধৈর্য রাখার ক্ষমতা নেই, ঠিক আগেরই মতো। মানে মানে চলো, এবার দেখতে পাবে কি হতে চলেছে। তার কি বলো তো, কুচো কাচাগুলো ঘুমিয়েছে তো? হ্যাঁ, সে তো বেশ খানিকক্ষণ হলো, রাত 11:30 বাজতে চললো। আর কত রাত জাগবে ওরা? আস্তে আস্তে না, মানে ওরা জানবে না তো। ওরা জেগে থাকলেই তো বরং কিছু করতে পারবো না আমি। না, এবার বলো তো, তুমি আমার সাথে যাবে না এখানে বসবে? কিন্তু কি করবি, কোথায় যাবি সেটা তো বল। যাচ্ছ তো, গিয়ে দেখতে পাবে। Let's go, বুড়ি। তবে রে, আমি বুড়ি? বুড়ি তো, তবে এবার বুড়ি নিয়ে যা। যাক, কাজ শেষ। তুই এসব ছেলে মানুষই করবি বলেই এত রাত জেগে এমন ভূতের মতো ঘুরে বেড়াচ্ছিস। কাল দিলেও তো পারতিস এসব। পারতাম, শুধু ওদের একটা বিশ্বাস করে যেত। ওরা ওদের এঞ্জেলদের কাছ থেকে উপহার পেত, সান্টা থেকে নয়। ছোটবেলায় একটা সান্টা থাকা বড় দরকার। রূপকথা বেঁচে থাকা ভীষণ দরকার, নইলে ওরা ঠিক ভুল শিখবে না, ফিরে আসতে শিখবে না, স্বপ্ন দেখতে শিখবে না, আশায় আবার বড় হয়ে উঠে দাঁড়িয়ে লড়াই করতে শিখবে না। আর এগুলোর জন্য সান্টাকে যে ঠিক কতটা থাকতে হয় তোমার চেয়ে বেশি কে জানবে। আমাদেরও তো একটা ছোটবেলা ছিল, সান্টা ছিল মাদার, আমি কিন্তু ভুলিনি। পাগলি একটা। সবার ঘরে টাঙানো মোজায় সব রাখা হয়েছে তো, হয়ে তো গেছে, এবার তো চল ঘুমো। ওরা রাতটুকু ছাড়ান দিল, ভোর থেকে উঠে কিন্তু লাফঝাপ শুরু করে দেবে, তখন কিন্তু বাগাতে পারবি না মা। সে তো হবে, তার সাথে যেটা হবে সেটা ম্যাজিক। ম্যাজিক? এখানে আবার ম্যাজিক এলো কোত্থেকে? ম্যাজিকই তো, যার পরে একটা কোলে মাথা রেখে ঘুমানোর গ্যারেন্টি পাওয়া যায় সারা জীবনের মতো। এবার আমার ঘুম পাচ্ছে, চলো তো, কাল অনেক কাজ বাকি।
চলো এগো এবার, মাদার তো নয়, দিন দিন ছোট হচ্ছে। আয় বকবি না, মা হয়ে ফিরে এসেছেন আমার। চল ঘুমোতে যা, আমিও ঘুমোতে গেলাম। এসো এসো। এসো মাদার এসো, ঘুমো নিশ্চিন্তে। কাল থেকে বিল্টু আর চিন্তা করবে না, মাদারকে হারানোর ভয়ও পাবে না। সান্টা ওদের চিঠি দিয়েছে, যে চিঠিতে লিখেছে ওর এঞ্জেল দিদি ওদের আর ওদের মাদারকে যত্নে রাখবে সারা জীবন। এটা প্রমিস করেছে ওদের শান্তা। গায়ে গরম কম্বল ঢেকে নিতেই খানিক পরে জুড়িয়ে এসেছিল চোখ। স্বপ্নের মতো কিছু, অথচ স্বপ্ন নয় এমন কত শত ছবি ভেসে যাচ্ছিল আধারের বুক চিরে। আর ছবি দেখছিল নেহা। ওই তো ঠান্ডা লাগছে বলে গায়ের ওপর লেপ টেনে দিচ্ছে মাদার। ঠিক কতদিন পর আঁকড়ে ধরছে ও মাদারকে, ঠিক একটু আগে যেমন ধরেছিল। কেন এমন করে সবটুকু আঁকড়ে ধরতে ইচ্ছে করছে ওর? ঘুমের ঘোরেই জাপটে ধরতে ইচ্ছে করছে হাত। হঠাৎ দেখে অন্ধকার ঘর ঝলমলিয়ে উঠেছে টুকরো টুকরো আলোয়। ওর হাতটা ধরে পাশে বসে আছে মাদার। আর দরজা দিয়ে ওর কে আসছে? সান্টা ক্লজ। আরে ও তো ভুলে গেছিল, এটা তো ডিসেম্বর মাস, 24শে ডিসেম্বরের শেষ রাত। এমন সময়, এমন হিমের রাতে সান্তা ছাড়া আর কেই বা আসবে এত আলো নিয়ে? এক মুখ হাসি নিয়ে ওর চেয়ারের সামনে এসে বসলো সান্তা। কেমন আছো অ্যাঞ্জেল? কতদিন পরে তোমার সাথে দেখা হলো বলো তো? দিন দিন বলছো পুরো? বলো কত বছর, কত যুগ। তাই হোক, কিন্তু যুগকেও তো দিন দিয়ে মাপা যায়, তাই নয় কি অ্যাঞ্জেল? যায়, হয়তো যায়, কিন্তু আমি মাপতে চাই না। কেন? হিসেব কষতে বসলে মনে হবে এতগুলো দিন নষ্ট করে দিলাম। তার চেয়ে যুগের মোড়কটা আঁকড়ে ধরলে মনে হবে অন্তত এই কটা মাত্র নষ্ট করেছি, চাইলে আবার ফিরতে পারবো। আচ্ছা। এখানে ফিরতে যে তোর কোনো হিসেব লাগে না, সেটাকে এতদিনেও বুঝতে পারিস নি মা? এতদিনেও এটুকুও বুঝলি না? বুঝি আর বুঝি বলেই তো ফিরতে চাই, তবুও ফিরতে পারি না। কেন রে মা? এই মাদারকে কখনো তার কোল থেকে তোদের সরিয়েছে কোথাও? সরাইনি তো, কখনো সরাইনি। আমি সব ভেঙে চুড়ে পেছনে ফেলে এগিয়ে গিয়েছি। কি ভীষণ হিংস্রের মতো ছুটে গেছি, আঁচিল তুলেছি নিজের চারপাশে। আর তারপর ভাঙতে বুঝেছি আঁচিল যত বড়ই হোক না কেন, কোনো না কোনো ছিদ্র দিয়ে বসন্ত এসে করা নাড়বে। ঠিক ছোটবেলায় তোমার বলা সেলফিশ জায়ান্টের গল্পের মতো। আর তাই কি মা? আর তাই যখন বুঝতে পারি তুমি যা দিয়েছ তার সবটুকু শুধুই আলো মোড়া আর মরিচিকার পেছনে আমি ছুটে গিয়েছি, তখন চেয়েও আমি কিচ্ছু করতে পারি না, কিচ্ছু না। শুধু মনে প্রাণে সেই ছিদ্রের অস্তিত্ব প্রার্থনা করে যাই, যার শরীর বেয়ে বসন্ত আসবে। ওই কি অ্যাঞ্জেল, নিশ্চয়ই আসবে। সময় হলে শীতের রাত যতই গভীর হোক, তার শরীর চিরে বসন্তকে আসতেই হবে। পাতা সব ঝরে যাওয়ার পরেই তো সারা শরীর জুড়ে সবুজ পাতায় ভরে ওঠে নাকি? হ্যাঁ, ঠিক যেভাবে প্রত্যেকটা দুঃখের রাতের পরে একটা আশার ভোর আসে,
প্রত্যেকটা হেরে যাওয়া গল্পের শেষে একটা উঠে দাঁড়ানোর জেদ থাকে, ঠিক ঠিক সেইভাবেই আসবে। কিন্তু আমি যে আর কিছুই পারি না সান্টা, আমি যে আর কিছুই পারবো না। ঘৃণা, যন্ত্রণা, অবিশ্বাস, অনুশোচনার ঘুণ পোকা যে আমাকে একটু একটু করে শেষ করে দিয়েছে। এই ফুরিয়ে আসা আলো নিয়ে আমি যে আর কোনোরূপ কথা বলতে পারবো না। ছি ছি মা, অমন বলে না, অমন বলে না, তুমি ঠিক পারবে, ঠিক পারবে। ঘন হিমের রাতের বুকে প্রভু যিশু তো সেই আলো দেখাতেই এই পৃথিবীতে এসেছিলেন। হ্যাঁ, কষ্ট তো তিনিও কম পাননি, তবে তুমি তার সন্তান হয়ে কেন পারবে না? অনুশোচনার আগুন কখনো কাউকে ধ্বংস করে না রে মা, বরং পুড়িয়ে আরো খাঁটি করে তোলে। যদি তুমি তোমার কোনো কর্মসূত্রে নিতে চাও সেটা তবেই সম্ভব। আর তুমি যদি সেই পথে এগিয়ে যাচ্ছ একটু একটু করে, হ্যাঁ, তোমার এই রাক্ষসের বাগানে বিদ্যুরে যে পা রেখে দিয়েছে মা। তবে আমায় আরো একবার ছোট করে দেবে সান্তা, খুব ছোট, যে আমি মাদারের শিক্ষায় আঙুল তুলতে শিখিনি, মাদারকে ঘৃণা করতে শিখিনি, মাদারকে ভুল বলতে শিখিনি। সেই সেই আমিটাকে আর একবার ফিরিয়ে দেবে সান্টা? মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না রে মা, সন্তান কখনো ঘৃণার পাত্র হয় না। তাকে মায়েরা শুধু স্নেহই করতে পারে, চিরটা কাল শুধু স্নেহই করতে পারে। না, পারে না, পারে না। আমাকে আরো একবার ছোট হতে হবে। সেই যখন স্কুলে পড়ার সময় বন্ধুদের বাবা মাদের দিক দেখে তোমায় দোষারোপ করেছি, বোঝার পরেও যখন বুঝতে চাইনি আমার অরফানেজে থাকায় তোমার কোনো হাত ছিল না, শুধু মনে হয়েছে বাবা মা থাকলে আমি হয়তো ভীষণ অন্যরকম একটা জীবন পেতাম। অথচ ভুল ছিলাম আমি, হয়তো খানিকটা মসৃণ হতো, কিন্তু যে লড়াইগুলো করতে হতো সেগুলো করতেই হতো। বাবা মা থাকলে সেগুলো কমে যায় না। অথচ তুমি স্নেহের অভাব রাখোনি কখনোই। আহ, এত এত বছর পর এসব কথা থাক না মা, তুই ফিরে এসেছিস, আমার এতেই হয়ে যাবে। কিন্তু আমার যে হবে না মা, আজ আমাকে প্লিজ বলতে দাও। মাদার ছোট থেকে ছেলে মেয়েদের মধ্যে তফাৎ করতো না, কঠিন কাজও মেয়েদের দিয়ে করাতো। অথচ স্কুলে দেখতাম মেয়েদের মেয়ে হওয়ার জন্য কত ছাড়, খুব রাগ হতো। অথচ ফিরে দেখতাম না তথাকথিত সমাজে ত্যাগ করে দেওয়া মেয়েদের কাজগুলো ছেলেরাও করছে। হয়তো ওরাও কেউ কেউ আমার মতো ভাবতো। মাদার বলতো, যে সন্তান জন্ম দিতে পারে সে দুর্বল নয়, যে খালি পেটে সংসারের দায়িত্ব কাঁধে নিতে পারে সে দুর্বল নয়। মাদার বলতো, কর্মে হোক তোমার পরিচয়, তোমার বিনম্রতা হয়ে উঠুক তোমার সৌন্দর্য, তোমার সততা হোক তোমার পরিচয়, মনুষ্যত্ব হোক তোমার ধর্ম। বুঝে উঠতে পারতাম না মাদার ঠিক কি চাইছে, ঠিক কাদের দলে আছেন। যখন দেখতাম আমার শরীরের উপর ভাগের উষ্ণতায় কেউ ভিজছে, ভারী আরাম পেত মন। অথচ সেই গভীর মনের খবর কেউ রাখতো না। যখন দেখতাম কোনো ছেলে কষ্ট পাচ্ছে, তাকে হেয় করেছি, ছেলে বলে করেছি, মানুষ হয়ে ভাবিনি সেও সবচেয়ে মানুষ। অথচ মাদার তার বাগান জুড়ে শুধু মানুষের গল্পই শোনালেন, মানুষের গানই গাইতেন। অথচ আমি কখনো বুঝতে চাইনি, তাই আজ আজ কি করে? আচ্ছা অ্যাঞ্জেল, কখনো কোথাও যেতে গিয়ে যদি ভুল রাস্তায় চলে যাওয়ার পর যদি সঠিক রাস্তার সন্ধান তুমি পাও, তবে কি তুমি ফিরবে না? নাকি এই ভুল রাস্তাতেই হেঁটে যাবে? ফিরবো সান্টা, ঠিক পথেই তো হাঁটতে চাই। হ্যাঁ, ঠিক পথে ফেরার কোনো সময় হয় না রে মা। ঠিক যে মুহূর্ত থেকে তুমি চাইবে সেই পথে হাঁটতে, ঠিক সেই মুহূর্ত থেকে সে পথ তোমার। কি কি বলো মাদার? আমি তো চিরকাল তাই বলে এসেছি বুড়ো, ঠিক ভুল ভালো মন্দ বলে আসলেই কিচ্ছু হয় না।
সবকিছুই বড় আপেক্ষিক। যে মুহূর্ত থেকে তুমি যে পথ বাঁচবে সেখান থেকেই সে পথ তোমার। শুধু আলোর খোঁজ পেয়েও আঁধারে হারাতে চাইলে সেটাই বোধ হয় সত্যি করে পাপ হয়, তাই না কি বুড়ো? একদমই তাই, একদমই তাই। আর ছোট হওয়ার কথা বলছিলে না অ্যাঞ্জেল? ছোট প্রাণের ভিতরে হয়ে থেকো আজীবন। একটা ছেলে মানুষকে আস্ত একটা জীবন বাঁচিয়ে রাখতে হয় বুকের ভিতরে। সেই আমাদের সময় হলে সঠিক পথ দেখায়, পক্ষপাতিত্ব ছাড়ায়। সেই সারল্যেই ঈশ্বরের বাস। তিনি আমাদের সেখানে ফেরান যেখানে আমরা ফিরতে চাই। তবে যে আমি মাদারের কাছে ফিরতে চাই, আমার ছোট্টবেলার মতো। ফেরো এঞ্জেল, ফেরো। ওখানে ফেরার জন্য একটা মন লাগে, একটু আলো, আর আর অনেকটা ইচ্ছে। আর সে আলো তোমায় ছুঁয়ে আছে অ্যাঞ্জেল। সত্যি বলছো সান্টা? একদম সত্যি, সত্যি সত্যি সত্যি। এবার তুমি ঘুমিয়ে পড়ো অ্যাঞ্জেল। সকাল হলেই তোমায় তো আবার ফিরতে হবে, তাই নাকি? হ্যাঁ, ফিরবো, ফিরবো। আলোর খোঁজে আমার মেয়ের কোলেই ফিরবো আমি। আমি আসছি মাদার, আমি আসছি তোমার সবটুকু ফিরিয়ে দিতে। সব মলিনতা আলোয় টুকরো টুকরো করে মিলিয়ে দিয়ে আমি ফিরছি মাদার, আমি ফিরছি। কে যেন ঠুক ঠুক আওয়াজে ঠুকে যাচ্ছে জানালা। ঘুম ভেঙে ঠাওর হতে খানিকটা সময় লেগেছিল নেহার। রাতের সবটুকু ঘোর এখনো কাটেনি। রেডিয়াম ঘড়ি জানান দিচ্ছে সবে ভোর 5টা। রোদ উঠতে এখনো ঢের দেরি, কিন্তু জানালা ঠুকছে কে? আলতো হাতে জানালা খুলতে দেখেছিল জানালার পাশের মধুমালতী গাছে বসে এক ফিঙে মনের সুখে সুর তুলে যাচ্ছে জানালার কাঠে। কিসের প্রতীক এই পাখি? কিসের বার্তা এনেছে ভোরে? আলো আসছে, নাকি স্বার্থপরতার ঘুণ পোকায় শূন্য করে দেওয়া সেলফিশ জায়েন্টের বাগানেও বসন্ত আসছে আরো একবার? জানালা ছেড়ে বাইরের দিকে তাকিয়ে দেখে নেহা। বড়দিনের ভোরে কুয়াশা চিরে কাল রাত থেকে গাছে গাছে ঝুলিয়ে দেওয়া টুনিরা কি অবিচ্ছিন্ন ভাবে জ্বলে চলেছে। আলো কতটুকু কার কাছে পৌঁছলো সে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। শুধু আলোটুকু ছড়িয়ে যাওয়া নিয়েই যেন তাদের যত লেনা দেনা। মানুষও ঠিক এমনটাই হতে পারে। মানুষও ঠিক এইটুকুই ভাবতে পারে। এইটুকু জীবনের সবটুকু মন্দ পাশে সরিয়ে শুধু ভালোটুকু আলোর মতো বয়ে নিয়ে যাওয়ার কথাই ভেবে যেতে পারে একটা জীবনে। আস্তে আস্তে বেরিয়ে এসে কুয়াশা জমা হওয়া গাছের নিচে বসে পড়ে নেহা। কুয়াশা ফুটতে যাওয়ার টগর বেলের গন্ধ আর টুনির আলতো ওম জড়িয়ে ধরে ওকে। বন্ধ হয়ে আসে চোখ নিজে নিজেই। বুঝতে পারে ওর দুপাশে এসে বসেছে বড় চেনা দুটো অবয়ব। লাল জামা, সাদা দাড়ির এক ইচ্ছে পূরণ করা বুড়ো, আর এক জ্যোৎস্নার মতো মহিলা। বুড়িরই বটে সে। আলতো হাতে দুজনে জড়িয়ে ধরে ওর দুই হাত। অদ্ভুত এক আলোর মতো শিহরণ ছড়িয়ে পড়ে শরীরের শিরায় শিরায়। বুঝতে পারে দিন শেষে আমাদের জীবনের ম্যাজিকগুলো পূরণ করতে কোনো ম্যাজিক বুড়ো আসুক আর নাই আসুক, একজন মানুষ ঠিক আসে দু হাত ভরে দিয়ে চলে যায় আমাদের। আমরা সব সময় ঠিক করে বুঝেও উঠতে পারি না, হয়তো এদেরই সান্টা বলে। আর আমরা চাইলে অন্তত একজনের জীবনের সান্টা ঠিক হয়ে যেতে পারি। ম্যাজিক করতে শুধু আলোর মতো একটা মন আর স্বপ্ন দেখানোর ক্ষমতা ছাড়া
আর কিচ্ছু লাগে না। ম্যাজিকের জন্য আলোর মতো মন ছাড়া আর কিচ্ছুটি লাগে না। সবে 25শে ডিসেম্বর পেরিয়ে গেল। ডিসেম্বরের তারায় তারায় মন খারাপ, আনন্দ, হাসি, কান্না, অভিযোগ, অনুযোগ, অভিমান সবটুকু তুলে দিলাম। পরের বছর আবার কোনো স্বপ্ন নিয়ে আরেকবার মোজা ঝোলাবো। কোনো না কোনো স্থানটা ঠিক এসে না কোনো একদিন সবটুকু পূরণ করে দেবে। আর এই পূরণ করার এই ইচ্ছেটুকুর জন্য একটুখানি আলো, অনেকটা ভালোবাসা, অনেকটা ইচ্ছে আর আলোর মতো কিছু মানুষ লাগে। আমরা যদি চাই আমাদের আশেপাশে তাকালে দেখতে পারবো এমন অনেক আলো মাখা মানুষ আছে যারা কিন্তু আমাদের জীবনে সান্টা ক্লজ হয়ে যায়। তারা চাইলেই নিজের কথা ভাবতে পারত, তারা ভাবে না। তারা আমাদের কথা ভাবে, তারা অন্যের কথা ভাবে। ভাবতে ভাবতে, ম্যাজিক করতে করতে খুব সাধারণ মানুষগুলো একদিন ম্যাজিশিয়ান হয়ে যায়, সান্টা ক্লজ হয়ে যায়। আমরা বুঝতেও পারি না। আমাদের এই ছোট্ট নাটকটি সেই সমস্ত সান্টা ক্লজদের জন্য। আর ওপারে বসে যারা দেখছো তাদের সবাইকে পেরিয়ে যাওয়া বড়দিনের শুভেচ্ছা, আগামী নতুন বছরের জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা, ছোটদের স্নেহ। সবাই ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো। নমস্কার। নমস্কার।